এরা কারা দয়া করে একটু জানিয়ে দেবেন। ইশিকা দাস। দর্শক, এই ছবি পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। দেখুন, মাঝখানে একটা বাচ্চা আর দুদিকে দুজন, একজন পুরুষ একজন মহিলা। এই ছবিটা দিয়ে ওই ওই কথা লেখা হয়েছিল। তো সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা ঘুরছে, অনেক দিন ধরেই ঘুরছে, আমার কাছেও এসছে। আমাকে পাঠিয়েও আমি দেখেছি, প্রশ্ন করা হয়েছে যে চিনতে পারছেন মাঝখানে কে, দুদিকে কারা বসে রয়েছেন, চিনতে পারছেন? তো দর্শক, আমি খুব বেশি চিনতে পারিনি, তবে আমি দেখছি যে কুণাল ঘোষ একটা পোস্ট করেছেন, লম্বা পোস্ট। দেখুন দর্শক, উনি কি লিখেছেন। এই ছবিটাকে দিয়েই উনি কিন্তু পোস্ট করেছেন। ছবি নিয়ে কৌতূহল? জেনে রাখুন, ছবিতে পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়, উনি পরিচয়টা দিয়েছেন। এই ছবির অপপ্রয়োগ করে একাংশের জানোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে বিকৃত, ইঙ্গিতপূর্ণ, কুৎসিত প্রচার করছে। বিজেপি এবং বিরোধীদের একাংশ কুৎসাকারীদের স্পন্সর করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের নোংরা আক্রমণ যারা করছে তারা জেনে রাখুক, শৈশব থেকে পরিবারে তার লড়াকু জীবন, ভাই বোনেদের নিয়ে অভিভাবকের ভূমিকা পালন, রাজনীতিতে কত সংগ্রাম করে এগিয়ে চলা, বাংলা তথা ভারতের মানুষ জানেন। গোটা বিশ্বের বাঙালি প্রবাসী ভারতীয়রা মমতাদিকে ভালোবাসেন, সম্মান করেন। এই ছবির অপব্যবহার এবং বিকৃত প্রচার যারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও জরুরি। মানে কেস খাবেন, যারা এই ছবি নিয়ে প্রশ্ন তুলছেন তারা কিন্তু কেস খাবেন। কুণাল ঘোষ একটা হুঁশিয়ারি উনি কিন্তু দিয়েছেন বা দাবি করেছেন যে আইনি ব্যবস্থা নেওয়াটা জরুরি। আরো লেখা, আরো বলে রাখি, যার লেখা একটি বইকে ব্যবহার করে এত অপপ্রচার, জেনে রাখুন সেই ব্যক্তির বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ ছিল। অভিযোগ করেছিলেন তার পুত্রবধূ অভিনেত্রী শম্পা ঘোষ, যিনি শত্রুঘ্ন সিনহার অন্তর্জলি যাত্রা ছবির নায়িকা। একাধিকবার তিনি সংবাদ প্রতিদিন দপ্তরেও এসেছেন অভিযোগ নিয়ে, খবরও হয়েছে সেসব। এই অভিযোগ এবং আরো কিছু অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেন। সে সময় দেখা যায় সিপিএম এর দুই নেতার সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ নিবিড় হয়। পুত্রবধূর করা অভিযোগে বামফ্রন্ট সরকারের পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করা বই লিখে সিপিএম এর গুডবুকে থেকে গ্রেপ্তার এড়ান ওই ব্যক্তি। বুঝতে পারছেন? কুৎসা করা বই লিখে সিপিএম এর গুডবুকে থেকে গ্রেপ্তার এড়ান ওই ব্যক্তি, না হলে গ্রেপ্তার হতে পারতেন। শম্পা ঘোষ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু না হতেন তাহলে ওই ব্যক্তির কপালে দুঃখ ছিল। যেসব জানোয়ার এই ছবির অপব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রীকে মিথ্যা রটনায় বিদ্ধ করতে চাইছে, ব্যক্তি আক্রমণের সময় এই সব সীমা লঙ্ঘন করছে, তারা এসব বাদরামি বন্ধ করুন বলে এই ছবিটা উনি ট্যাগ করে দিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। কুণাল ঘোষ এই ছবির একটা বিবরণ দিয়েছেন, ছবিতে কে কে আছেন, বাচ্চাটা কে, দুদিকে কে বসে রয়েছেন, উনি পরিচয় দিয়েছেন। যেটা বলার চেষ্টা হচ্ছে যে এই ছবিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে একটা বিকৃত, ইঙ্গিতপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। আর যারা এইসব করছেন, মানে ওই বিজেপি বা বিরোধী, তাদের মানে স্পন্সরে এইসব করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াটা উচিত। আর যার বই নিয়ে এইসব হচ্ছে, শুনে রাখুন, তিনি নিজে বধূ নির্যাতনে অভিযুক্ত ছিলেন, তার পুত্রবধূ অভিযোগ করেছিলেন
আহ, তো গ্রেপ্তার হতে পারতেন, কিন্তু সেই সময়ে সিপিএম এর নেতাদের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ স্থাপন করেন, সেই জন্য গ্রেপ্তার থেকে বেঁচে যান। তো যদিও তার পুত্রবধূ অকালে চলে না যেতেন তাহলে কিন্তু কপালে খুব দুঃখ ছিল। সুতরাং যারা এইসব করছেন, প্রচার করছেন, এইসব বাদরামি বন্ধ করুন। কুণাল ঘোষের বক্তব্য। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি প্রথম অংশের যে ব্যাপারটা, সেটা নিয়ে আমি কিছু বলবো না। আমি আমি বুঝতে পারছি না, আমি সত্যি কথা পরিবারের সকলকে খুব বেশি চিনিও না, খুব বেশি চিনিও না। মমতা ব্যানার্জিকে চিনি, আর দুটো একটা দাদা দাদা ভাইকে কখনো কখনো দেখেছি। তো পরিবারের যে হ্যাঁ, পরিবারের কিছু কিছু দেখেছি, নামটাম আমার সব গুলিয়ে যায়, কে লতা কে অমক, গুলিয়ে যায়। সুতরাং যেটা কুণাল ঘোষ বলেছেন, আপনারা যারা জানেন বোঝেন, সেটা আপনার যদি আপনাদের মধ্যে যদি বিরাট কৌতূহল থাকে সেটা আপনারা মিলিয়ে দেখবেন বা যা কিছু করবেন। কিন্তু আমি দর্শক, আমি শেষ যে অংশটা সেটা নিয়ে একটা কথা বলতে চাই, যেটা কুণাল ঘোষ বলার চেষ্টা করেছেন। বলেছেন যে একজনের লেখা বইকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে। আমি বুঝতে পারছি কি ইঙ্গিত করেছেন। আমার মনে হচ্ছে দীপক ঘোষের বইটার কথাই বলছেন, কারণ এই বই নিয়ে অনেক চর্চা হচ্ছে। শুধু এই বই তো না, দীপক ঘোষের আরো অনেকগুলো বই আছে মমতা ব্যানার্জিকে নিয়ে। এই সব নিয়ে হয়তো উনি বলার চেষ্টা করেছেন, নামটা এখানে উল্লেখ না করলেও। বলেছেন যে মানে সিপিএম এর গুডউইকে যাওয়ার জন্য মমতা ব্যানার্জির নামে কুৎসা করে এই বইটা লেখা। আমার এখানে প্রশ্ন, যে কুণাল ঘোষ ওইটা বলেছেন যে পুত্রবধূ অভিযোগ করেছিলেন, গ্রেপ্তার এড়াতে সিপিএম এর গুডবুকে গেছেন, বেঁচে থাকলে মুশকিল ছিল, মমতা ব্যানার্জির সরকারটা এসে গেছিল যেহেতু। সেটা আমি আর কিছু বলতে পারবো না, কি অভিযোগ ছিল অতটা জানিও না। তো ঠিক আছে, বেঁচে নেই, আর কি করার আছে। কিন্তু দীপক ঘোষ তো বেঁচে ছিলেন অনেক দিন। তো যদি মমতা ব্যানার্জির নামে কুৎসা করে বই লিখে থাকেন, তো সেই কেসে এই দীপক ঘোষকে অ্যারেস্ট করা গেল না? পুত্রবধূর কেসটা ছেড়ে দিলাম, উনি মারা গেছেন বা কেসটা মানে যিনি অভিযোগকারিণী তিনি মারা গেছেন, কবে মারা গেছেন আমি জানিও না যদিও। কবে মারা গেছেন ওনার পুত্রবধূ? মমতা ব্যানার্জি সরকারে আসার আগেই। দর্শক বলবেন সরকারে আসার আগে মারা গেলে আর কিছু করার নেই, কিন্তু পরে মারা গেলে তো সিপিএম এর পুলিশ যদি কিছু না করে থাকে, তো মমতা ব্যানার্জি পুলিশ পরেও করতে পারতো। তো সেটা জানি না কবে মারা গেছেন, সেটা বাদ দিন। কিন্তু বাকি যেটা বলেছেন যে বই লেখা, আমি যদি দীপক ঘোষের বইটাই ধরি, বা জানি না যদি অন্য বইয়ের কথা বলে থাকেন দীপক ঘোষ, কিন্তু বা দীপক ঘোষ বা অন্য কেউ, উনি আমার নাম লেখেননি সেজন্য আমি জোর করে অতটা বলতে পারবো না। আমি ধরছি আর কি, যেই যেই ব্যক্তি এক্স ওয়াই জেড এক ব্যক্তি, এক্স ওয়াই জেড বা এবিসিডি নামে কোনো একটা বই লিখেছিলেন, যেখানে মমতা ব্যানার্জির নামে কুৎসার রটনা, তার নিজস্ব স্বার্থে কোন একটা পার্টির গুডবুকে যাওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারপরে মমতা ব্যানার্জির সরকারটা তো অনেকদিন হয়েছে, আর আবার বলছি উনি তো দীপক ঘোষ নামটা লেখেননি। তো আমার কৌতূহল তাহলে প্রশ্ন রাখারই থাক, তো যে যে ব্যক্তি মানে কুৎসা রটিয়ে লিখেছিলেন বইটা, তিনি কি মমতা ব্যানার্জির সরকারের আমলে বেঁচে নেই? মমতা ব্যানার্জির সরকার আসার আগে মারা গেছেন? দীপক ঘোষ কিন্তু এই সেদিন মারা গেছেন, কদিন আগে, যদি দীপক ঘোষের কথা বলে থাকেন। তো তাহলে কুৎসাকারী একজন ব্যক্তি, তিনি বই লিখে পার পেয়ে গেলেন, তার বিরুদ্ধে সরকারটা এই 14 বছর 15 বছর হয়ে গেল, কোনো ব্যবস্থা নিতে পারলো না? কোনো ব্যবস্থা নিতে পারলো না? তাহলে কি পুলিশ রে ভাই, কি সরকার? একজন মুখ্যমন্ত্রী নামে কুৎসা করে একজন ব্যক্তি বই লিখে ফেললেন, যেটা নিয়ে অনেক মানুষ এখনো কুৎসা করছেন, যেটা বলার চেষ্টা হচ্ছে। তো সেই ব্যক্তির বিরুদ্ধে ওই কুৎসা করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া গেল না, কোনো আইনি পদক্ষেপ নেওয়া গেল না। আপনি এখন হুঁশিয়ারি দিচ্ছেন এইসব নিয়ে আইনি আইনি প্রসেস জরুরি। ঠিক আছে, আইনি প্রসেসের জায়গা হলে আইনি প্রসেস নিশ্চয়ই নেবেন, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমার প্রশ্ন ওই জায়গায় কুণাল ঘোষকে উত্তর দিতে হবে, যে কুৎসা করার জন্য সেই কুৎসাকারী লেখক, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকার কি ব্যবস্থা নিয়েছে। আমরাও তো অবশ্যই প্রশ্ন তুলবো যে কেন মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করানো হবে, কেন উল্টো পাল্টা প্রচার করাবে, ঠিক না তো? খুবই অপরাধ, খুবই অন্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে কেন কেন কুৎসা করবেন কেউ, যদি কোনো প্রমাণ না থাকে, যদি সত্য না হয়ে থাকে, কেন করবেন? আর মিথ্যা একেবারে কুৎসা হলে মমতা ব্যানার্জি ছেড়ে দেবেন, তার সরকার ছেড়ে দেবে, কুণাল ঘোষরা ছেড়ে দেবেন?
সেটাই বা কি করে বিশ্বাস করি? আমরা যদি একটা কিছু বলে ফেলি, পান থেকে চুন খসলে কেস হয়ে যায়, আর একজন মানুষ একের পর এক বই লিখে ফেললেন একজনের নামে, মমতা ব্যানার্জির নামে, আর সরকার পক্ষের 13-14টা বছর হয়ে গেল তিনি জীবিত থাকাকালীন, মানে তার তার মানে মমতা ব্যানার্জির সরকারটা এতদিন চলে গেল, কোনো ব্যবস্থা নেওয়া গেল না। এখান থেকে আমরা কি ধরবো? সত্যি কি ওটা কুৎসা ছিল, নাকি সত্যি ওটা সত্য ছিল, সেই জন্য কোনো ব্যবস্থা নিতে পারেননি? আমরা কি ধরবো ওটা? ছবি টবি ছেড়ে দিন দর্শক, আমি এই প্রশ্ন যে তুললাম, এই প্রশ্নের উত্তর কুণাল ঘোষ কি দেবেন, বা আপনারাই বা কি বলবেন দর্শক? বলুন। একটা ব্যবস্থা নেওয়া যেত না? আমরা শুনেছি দীপক ঘোষের নামে নামে নাকি মানহানি মামলা হয়েছিল, তারপরে কি হলো? এটাও শুনেছিলাম যে দীপক ঘোষ মানহানি মামলার নিষ্পত্তি চেয়েছিলেন, ওই মামলা উঠুক, আরো বেশি করে কোর্টে চেয়েছিলেন। কেন সেই মামলা ওঠেনি? কত মামলা তো, কত ডেট আগিয়ে পিছিয়ে কত কি করে এই শাসক নিজেদের ইচ্ছা মতো, দেখেছি আমরা, নিজেদের প্রয়োজনে। তো এত বড় একটা কেস, কুৎসাকারী একজন, তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে সেই মামলার তড়িঘড়ি মানে আর দ্রুত হিয়ারিং প্রসেস করে ব্যবস্থা নেওয়া গেল না? তো যদি ব্যবস্থা না নিতে পারেন আপনারা, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কি করে বুঝবো? ফলে আমাদের মনে কৌতূহল থাকবেই, আর সেই কৌতূহলের কারণেই বিভিন্ন সময় প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্ন ওঠে, সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন অনেক মানুষ তোলেন, আর আপনারা সাফাই দিতেই ব্যস্ত, কিন্তু ব্যবস্থা নিতে পারেন না। অদ্ভুত। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এইসব নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।